নমস্কার। গল্পের কোলাহলের ৪৩ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। অন্ধকারের মধ্যে রয়েছে এমন অনেক রহস্য যা আমাদের মানুষের চোখে অনেক সময় ধরা পড়ে না, কোনো নির্দিষ্ট সময় বা স্থানেই শুধু ধরা পড়ে। এরকমই একটি সত্যি ঘটনা পাঠিয়েছে আমাদের চ্যানেলের মেল আইডিতে আমাদেরই একজন সাবস্ক্রাইবার স্নেহাশিস। ঠিক এরকমই নিজের সত্য অলৌকিক ঘটনা বা গল্প আমাদের চ্যানেলে পাঠাতে পারো নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com-এ। ঘটনা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে ভালোবাসা দিও, আর কমেন্ট করে জানিও কার কেমন লাগছে আমাদের চ্যানেলে ঘটনা শুনতে। স্নেহাশিস যেমনভাবে ঠিক মেলে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম স্নেহাশিস। প্রথমেই বলি, আমি গল্পের কোলাহল চ্যানেলের একজন ভক্ত। আমার ভীষণ ভালো লাগে তোমার চ্যানেলের গল্প শুনতে। গল্প বলছি, আসলে তোমার ঘটনাগুলো তুমি এমনভাবে প্রেজেন্ট করো, ওগুলো একটা সুন্দর গল্পের মতন মনে হয়। রাতে যখন আমি কানে হেডফোন দিয়ে শুই, গল্পের মতন করেই তোমার বলা সমস্ত ঘটনাগুলো শুনি, আর তার সাথে গায়ে কাঁটাও দিয়ে ওঠে কিছু ঘটনা শুনলে। এই কিছুদিন আগে তুমি একটা ঘটনা বলেছিলে যেটা মেদিনীপুরে ঘটেছিল, ডাইনি নিয়ে। বিশ্বাস করো, ওই ঘটনা শোনার পর আমি রিলেট করতে পারছিলাম আমার সাথে এক ঘটনা, যে রাতের কথা আমি কাউকে বলিনি। তোমার চ্যানেলের ওই ঘটনাটা শুনে আমার মনে হলো যে আমার এই ঘটনাটি তোমায় লিখে পাঠাই। সেদিন আমার সাথে যা হয়েছিল আমি তোমায় পুরোটাই লিখে পাঠাচ্ছি। তোমার পড়ার পর যদি মনে হয় তোমাদের চ্যানেলের মাধ্যমে এই ঘটনাটা সবাইকে বলা যাবে, তাহলে অবশ্যই শুনিও। সময়টা ছিল ডিসেম্বর মাস। চারিদিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। আমি আমতার একটা ওষুধের দোকানে কাজ করতাম বলছি তার কারণ এই ঘটনার পর আমি এই কাজটি ছেড়ে দিই। আমার বাড়ির জায়গাটা আমি গোপন রাখলাম। আমার বাড়ি যেহেতু আমতা থেকে বেশ অনেকটাই দূরে, তাই দোকানের মালিক আমায় 9টা বাজলেই বাড়ি যেতে বলতো, কারণ শীতের রাতে রাস্তা ফাঁকা হয়ে যেত। দোকানে মালিক বসতো, আর কর্মচারী বলতে ছিলাম আমরা দুজন, আমি আর আমার থেকেও কম বয়সী একজন ছেলে। সেদিন মালিকের শরীরটা খারাপ ছিল, আর ওই ছেলেটিও আসেনি। ওর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল। শুনেছিলাম ওর মা বাথরুমের জলে পা পিছলে পড়ে গেছিল। মাকে ওই অবস্থায় একা রেখে আসতে পারেনি, তাই সেদিন সারা দিনটাই আমি দোকানে একাই ছিলাম। সেদিন ভালোই ভিড় ছিল, কাস্টমার পর আসছিল, তাই 9টা বেজে যাওয়ার পরেও আমি দোকানটা বন্ধ করতে পারছিলাম না। ওষুধ নিতে লোকে আসছিল, সেটা প্রয়োজনীয় জিনিস। আমার বাড়ি যাওয়ার জন্য তো কাস্টমারদের ফিরিয়ে দিতে পারি না। এই ভেবে দোকানটা সেদিন রাত অবধি খুলে রেখেছিলাম। সেদিন বন্ধ করার সময়টা অন্য দিনের থেকে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে দেখি 11টা বেজে চলে গেছে। আর বেশি দেরি না করে বাইকটা স্টার্ট দিই। রাস্তাঘাট বেশ ভালোই শুনশান, তার উপর জব্বর শীত পড়েছিল। লোকজন রাস্তায় নেই বললেই চলে। ভাবলাম রাস্তাটা তো ফাঁকা, বাইকটা জোরেই চালাই, তাহলে বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছতে। হাই রোডে উঠতেই বেশ ভালোই লরি চলছে দেখলাম, তার সাথে গাড়ি বাস সবই চলছে, আর আমি একা নেই ভেবে একটু স্বস্তি পেলাম। নিজের মনে গাড়ি চালাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখি রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলছে। ওখানে যারা কাজ করছিল তারা জানতে চায় আমি কোথায় যাব। আমি বলি আমার বাড়ির জায়গাটা। ওই রোডটার পাশ দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছিল, সেটা দেখিয়ে আমায় বলে যে ওই রাস্তাটা ধরে সোজা চলে যেতে, সেখান থেকে একটা 4 মাথার মোড় পড়বে। সেখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে কোন দিকে যেতে হবে। তাদের কথা মতোই আমি গাড়িটা ঘুরিয়ে ওই রাস্তায় ঢুকি।
কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করে ঠান্ডাটা যেন আরো বেশি লাগতে শুরু করে। মনে হচ্ছিল যেন কেউ আমার সারা শরীরে বরফ জল ঢালছে। অথচ এতটা পথ আমি যে এলাম, এত ঠান্ডা কিন্তু লাগছিল না। আমি কোনো রকমে কাঁপতে কাঁপতে সোজা পথ ধরে বাইক চালিয়ে এগোই। আমি লক্ষ্য করি যে আশেপাশে কোনো লোক নেই, আর সারা রাস্তাটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। রাস্তায় স্ট্রিট লাইটও কিছুই ছিল না। গাড়ির হেডলাইটের ওপর ভরসা করেই রাস্তা দেখতে হচ্ছিল। আমার রাস্তাটা ঠিক ভালো বলে মনে হচ্ছিল না। অনেকটা সোজা যাওয়ার পরেও চারমাথার মোড়টা আসে না। আমি গাড়িটা থামিয়ে দেখি সোজা রাস্তা অন্ধকারে মিলিয়ে গেছে। ভাবি আর এগোনো ঠিক হবে না, তার থেকে গাড়িটা ঘুরিয়ে ব্যাক করে যাই, রোডে উঠে অন্য রাস্তা ধরব। কিন্তু পেছনে ঘুরতেই দেখি সেই রাস্তাও যেন অন্ধকারে মিলিয়ে গেছে। গাড়িতে দেখি তেলও বেশি নেই। অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আবার ঘুরে অতটা রাস্তা যেতে গেলে তেল শেষ হয়ে যেতে পারে। তাতে সমস্যা বাড়বে, কারণ আশেপাশে কোনো পেট্রোল পাম্প ছিল না। তার থেকে ভাবলাম এগিয়ে গিয়ে দেখি, মনে হয় সামনে সেই মোড় পড়বে। এই সব ভাবছি, হঠাৎ একটা বাইকের আওয়াজ শুনতে পাই। গাড়ি থেকে নেমে গাড়িটা স্ট্যান্ড করে দাঁড়াই। দেখি পেছনে ফেলে আসা রাস্তায় গাড়ির হেডলাইটের আলো পড়ছে। সেটা দেখে আমি একটু হাঁফ ছেড়ে বাঁচি। ভাবলাম, যাক, লোকজন আসছে এই রাস্তা দিয়ে, আমি আর একা নেই। গাড়ি নিয়ে যেই আসুক তার সাথেই বাকি রাস্তাটা চলে গিয়ে রোডে উঠে পড়ব। গাড়ির আওয়াজ শুনতে পেলাম। দেখলাম হেডলাইটের আলোটা এবার আমার চোখে পড়ছে। ধাঁধিয়ে যাচ্ছিল চোখ, কিছু দেখতে পাচ্ছিলাম না। চোখটা বন্ধ করে নিই। চোখটা খুলতেই দেখি বাইকটা আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। বাইকটি চালাচ্ছে একজন আমার বয়সী ছেলে। অদ্ভুত লাগলো যে ছেলেটি আমায় দাঁড়িয়ে থাকতে দেখেও কোনো কথা বলল না, যেন আমায় দেখতেই পায়নি। তার চোখ যেন রাস্তার ওপর স্থির। সামনে থাকা রাস্তার দিকে তাকিয়ে সে বাইক চালিয়ে চলে যাচ্ছে। তবে সেই ছেলেটি একা ছিল না। আমি দেখলাম তার বাইকের পেছনের সিটে একজন মহিলা বসে রয়েছে। অন্ধকারে ভাবলাম যে হয়তো ওনার স্ত্রী হবে। আমার মতোই রাস্তা বন্ধ থাকার জন্য এই রাস্তা ধরেই যাচ্ছে। তাড়াতাড়ি গাড়িটায় উঠে স্টার্ট দিই, যাতে ওনাদের সাথেই যেতে পারি। গাড়ির আলোটা ওই বাইকটার ওপর পড়তেই দেখি ছেলেটির বাইকের পেছনে একটি অল্প বয়সী মেয়ে বসে রয়েছে। পরনে তার সাদা সালোয়ার। কিন্তু একটা জিনিস আমায় অবাক করল, তার চুলটা বিশাল বড়, ঘন কালো রঙের চুল, বাইকের সিট ছাড়িয়ে চলে গেছে। এত বড় চুল থাকলে মেয়েরা বেঁধে নেয়, কিন্তু ওই মেয়েটি এলো চুল করে যাচ্ছিল। আর এসব বিষয় লক্ষ্য না করে বাইকটির পেছনে পেছনে যাওয়া শুরু করি। আবার অনেকটা পথ একইভাবে সোজা রাস্তায় যাচ্ছিলাম। ঘড়িতে দেখি 12টা বেজে গেছে। মনে ভাবি 11টায় আমতা থেকে বেরিয়ে এখন 12টা বেজে গেল। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখনো বাড়ি ফিরতে পারলাম না। মা বাড়িতে খুব চিন্তা করবে। এসব ভাবছিলাম, এরই সাথে একটি জিনিস খটকা লাগা শুরু হলো, যে কত বড় রাস্তা যার শেষ দেখতে পাচ্ছি না। বড় রাস্তা থেকে নেমে কতক্ষণ সোজা চলেই যাচ্ছি, কোনো লোকজন নেই, আর ক্রমশ আরও অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। এসব ভাবছিলাম, হঠাৎ দেখি বাইকটা আমার সামনে নেই। আর এতক্ষণ পর আমি এবার সেই চারমাথার মোড়ে পৌঁছাই। আশেপাশে কোনো লোকজন নেই যাকে জিজ্ঞাসা করলে জানতে পারবো যে কোন দিকে গেলে বড় রাস্তা পাবো। কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ এরই মধ্যে একটি মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ আসে আমার কানে।
আমি ঠিক করে শোনার চেষ্টা করি। সত্যি চার মাথার মোড় থেকে ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তার দিক থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসছিল, কিন্তু রাস্তাটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি ভাবি নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। আমি আর না দাঁড়িয়ে ওই কান্নার শব্দ শুনে ওই রাস্তার দিকে এগিয়ে যাই। হেডলাইটের আলোটা যতটা বোঝা যাচ্ছিল সেই দেখেই গাড়িটা চালাচ্ছিলাম। যত এগোচ্ছিলাম তত কান্নার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। কিছুটা গিয়ে আমি শুনতে পাই রাস্তার বাঁ দিক থেকে আওয়াজটা আসছে। হেডলাইটটা বাঁ দিকে ফেলতেই দেখি একজন মাঝবয়সী মেয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, পরনে সাদা চুড়িদারের মতো পোশাক, কিন্তু চুল তার মাটি অবধি ঝুলছে, মুখটা নিচু, ভালো করে মুখ দেখতে পাই না। আমি জানতে চাই এরকম অন্ধকার রাস্তায় কেন সে একা দাঁড়িয়ে আছে। আমাকে উত্তরে সে বলে সে ভুল করে এই রাস্তায় চলে এসেছে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। আমার কাছে সাহায্য চায় যাতে আমি বড় রাস্তা অবধি ওনাকে নামিয়ে দিই। আমি রাজি হয়ে যাই, কারণ ফাঁকা রাস্তায় অত রাতে ওরম একজন মেয়েকে তো বিপদের মধ্যে ফেলে যেতে পারি না। আমার বাইকের পেছন সিটে বসতে বলি ওনাকে। উনি বসে। জ্যাকেটের ওপর দিয়ে ওনার হাতের স্পর্শটা অনুভব করি। সে কি ঠান্ডা, আমার সারা শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। আমি গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলি। কিছুটা এগোতেই হঠাৎ হেডলাইটের আলোয় দেখতে পাই একটি বাইক রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, আর তার পাশেই রাস্তায় রক্তে ভর্তি। আমি দেখেই চমকে উঠি, এই রাস্তায় অ্যাক্সিডেন্ট কি করে হলো? আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বা কোথায়? হেডলাইটের আলোটা আশেপাশে ফেলতে কিছুই দেখতে পাই না। এবার যখন রাস্তার সামনে আলোটা ফেলি আমি ভয় আঁতকে উঠি। যা দেখি তাতে আমার ভয় সারা গা শিউরে ওঠে। এই কিছুক্ষণ আগে যে ছেলেটি বাইক নিয়ে আসছিল সেই ছেলেটি দাঁড়িয়ে, তার সারা শরীরে অজস্র ক্ষতর দাগ, সারা শরীরের চামড়া সাদা, মুখ থ্যাতলানো, চেনা যাচ্ছে না তার মুখটা। শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে রাস্তায়। আমি গাড়িটা নিয়ে আর এগোতে পারি না। চোখের সামনে যা দেখছিলাম তা স্বাভাবিক নয়। কিন্তু আমি ভাবলাম ওনার পেছনে যে মহিলাটি বসেছিল সে কোথায় গেল? তখনই আমার পেছন থেকে একটি গলা ভেসে আসে, অত ভাবিস না, তুই ওরকম হবি। আমি চমকে উঠি কথাটা শুনে। পেছনে বসা মহিলাটির গলা, তবে সেটা আলাদা, অনেকটাই আলাদা, পৈশাচিক ভুতুড়ে মার্কা গলা। ওর পেছনে আমি ছিলাম, এখন তোর পেছনে আমি। আমি কাঁপতে কাঁপতে লুকিং গ্লাসের দিকে তাকাই। দেখি আমার পেছনে কেউ বসে নেই, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ঠিক আমার কানের পাশেই মেয়েটি কথা বলছে আমার পেছনে বসে। কতদিন রক্তের স্বাদ পাইনি, দিবি তো আমাকে রক্ত? বাইকটাও স্পিডে চালাতে পারছিলাম না। যত এগোচ্ছিলাম রাস্তার কোনো শেষ দেখতে পাচ্ছিলাম না। তাও যতটা স্পিডে চালানো যায় আমি চালাচ্ছিলাম। তখন আমার মনে হলো আমার বাঁ দিকে চুলের মতো যেন কিছু উড়ছে। আমি দেখি আমার বাইকের সাথে
তাল মিলিয়ে ওই মহিলা হাওয়ায় ভেসে এগোচ্ছে আর হাসছে, কি বিকট দানবিক সেই হাসি। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি ছিটকে পড়ি মাটিতে। আর আমার কিছু মনে ছিল না। পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফেরে, আমি উঠে বসে দেখি আমি হাই রোডের পাশের রাস্তায় পড়ে আছি। লোকে ধরে ধরে তোলে আমায়, জানতে চায় যে কি হয়েছিল আমার। আমি কিছুই ঠিক করে বলে উঠতে পারি না। আমি খেয়াল করি যে আমার ফোন একবারও গতকাল রাতে বাজেনি। আর এতদিন আমি এই বড় রাস্তা দিয়ে যাচ্ছি, কোনোদিন আমি ওই রাস্তাটা দেখিনি। আমি বাইকটা নিয়ে যাই ঘুরিয়ে, গতকাল যেখানে রাস্তা সারাচ্ছিল। গিয়ে দেখি পুরো রাস্তা পরিষ্কার, কোথাও কিছু সারানো হয়নি। আর ওর পাশে কোনো রাস্তাও নেই যেটা দিয়ে আমি গত রাতে ঢুকেছিলাম। এই ভয়ঙ্কর ঘটনা আমার সাথে কেন ঘটেছিল আমি আজও তার কারণ জানি না। তারপরেই আমি ওই কাজটা ছেড়ে দিই। স্নেহাশিস, খুব সম্ভবত তুমি পেতনির মতো কোনো অলৌকিকের সম্মুখীন হয়েছিলে। খুব ভালো লাগলো ঘটনাটি পাঠ করে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। শ্রোতা বন্ধুরা, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ঘটনাটি, আর কোথা থেকে তোমরা শুনছো এই ঘটনা সেটাও জানিও কিন্তু কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।